জনতার দরবারে প্রতিদিন সন্দেশখালী ইস্যু, কারণ বিজেপি ছাড়তে নারাজ। সন্দেশখালী ইস্যু কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল সন্দেশখালী নিয়ে। নরেন্দ্র মোদী যে মন্তব্য করেছেন তা নিয়ে লেডি শাহজাহান তৈরি করার চেষ্টা তৃণমূলের, শঙ্কুদেব পণ্ডার অভিযোগ। এখন বিষয়টা হচ্ছে মহিলা সুরক্ষা নিয়ে বিজেপি যত কম বলে অত মঙ্গল। সন্দেশখালী নিয়ে বলছে, কিন্তু মানুষ দেখছে সন্দেশখালীর যিনি প্রধান অভিযুক্ত তিনি এখন জেলের ভেতরে, ওরা সিবিআই কাস্টাডিতেই আছে। এখন ওদের এই শাহজাহান শেখকে নিয়ে প্রবলেম কেন? ওদের প্রবলেমটা হচ্ছে শাহজাহান শেখ। সেই শাহজাহান শেখ যদি শাহজাহান সিং হয়ে যায় তাহলে বিজেপির কোনো অভিযোগ থাকবে না। তার কারণ হচ্ছে ব্রিজভূষণ হারমোনি নষ্ট করার চেষ্টা করছেন আপনারা, সাম্প্রদায়িক বলে আমাদের বিরুদ্ধে আঙুল তোলেন আর নিজেরা নির্দিষ্ট একটা সম্প্রদায়ের কথা বলে সব সময় হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেন। তিনি অপরাধী, এটাই তার প্রধান আইডেন্টিটি। আপনারা এইসব করবেন না। নির্দিষ্ট ধর্মের সুরসুরি দিয়ে আপনারা ভোটে নামেন। সুরসুরি তোমরা দিচ্ছ। বিজেপির সাংসদের বিরুদ্ধে রেপের অভিযোগ করেছে, শ্লীলতাহানি। এরপর ইউক্রেনে চলে যাবে, গ্রেপ্তার হয়েছে। এরা বাইরে থেকে সিবিআই আনবে, এরা বাইরে থেকে এনআইএ আনবে, এরা বাইরে থেকে বহিরাগত এনএসসি আনবে। আমরা যদি বাইরের উদাহরণ দিই তখন বলবে যে কংগ্রেসও লড়ছে, সিপিআইএমও লড়ছে, তৃণমূল তো লড়বে শাসক দল, বিজেপি প্রধান বিরোধী দল, কিন্তু বিজেপি সেখান থেকে ক্লিন সুইপ নিয়ে বেরোবে নরেন্দ্র মোদীর দাবি। নরেন্দ্র মোদী বলতেই পারেন, কারণ ভারতবর্ষে এখনো বাক স্বাধীনতা আছে এবং এখনো সংবিধানটা বদলানো হয়নি, এবং সংবিধান যাতে বদলানো না হয়, সবার বাক স্বাধীনতা থাকে, আমরা সেই লড়াইটাই করছি। কিন্তু কতগুলো বক্তব্য এখানে একটু মানে আলোচ্য। এক, সরবেরিয়াতে শাহজাহানের নামে একটা মার্কেট আছে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মার্কেট নেই, এবং শাহজাহান একদিনে শাহজাহান হয়নি। এবং শাহজাহান যেমন একদিনে শাহজাহান হয়নি, 2019 সালে যখন নুসরাত জাহান ওখানে ভোটে প্রার্থী হচ্ছেন, আজকের একে হাঙ্গেল এবং সমাজের বিবেক শুভেন্দু অধিকারী হাত ধরে বলেছিলেন এই শাহজাহান ভাইয়ের নেতৃত্বে সন্দেশখালী থেকে আমরা লিড নেব, সেটাও তোমাদের আর্কাইভে আছে। এবার দেখো, এতগুলো নিয়ে আলোচনা করছি, আমরা তো একটা জাতীয় দল এবং আমরা জাতীয় দলকে নিয়ে আলোচনা করছি। প্রজ্জ্বল রেভান্না পাড়ার পাঁচুদা নয়, প্রজ্জ্বল রেভান্না এইচডি দেবেগৌড়ার নাতি। গত 4 দিন আগে নরেন্দ্র মোদী তার সপক্ষে গিয়ে ভোট চেয়ে এসছে, তার বিরুদ্ধে এমন অভিযোগ যে, এবং সেটাও কিন্তু চাল চুরির অপরাধ নয়, মেয়েদের শ্লীলতাহানির অভিযোগ। এবং জেডিএস এর এই মুহূর্তে ক্যান্ডিডেট যে 3টে সিটে লড়ছে, এটা ব্যতিক্রম নয়। ব্যতিক্রমটা এই কারণে নয় যে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি, আমরা কি শুনেছি, সন্দেশখালী শেখ শাহজাহানের ড্রাগ কলকাতা বন্দরে আটকে রয়েছে। গত 3 দিনে মাত্র গুজরাট থেকে 660 কোটি। তুমি কি বোঝাতে চাইছো দলই সমান? ওখানে না, আমরা বলতে চাইছি বেশ উনি হচ্ছেন গজনীর আমির খান, ওনার রেট্রোগেড কি বলতে চাইছো তুমি? মাঝে মধ্যে বেশি ওভারল্যাপ নয়, বেশি চিৎকার চেঁচামেচি নয়, প্লিজ আমরা দেখাবো। হ্যাঁ, এই যে রেভান্নার কথা বলা হলো, এই রেভান্নার বিরুদ্ধে অভিযোগ কোনো বিরোধী দল করেনি। এর বিরুদ্ধে অভিযোগ করেছে দেবরাজ গৌড়া, বিজেপির ওখানকার নেতা। সেই প্রথমে অভিযোগ করেছিল ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে প্রেস কনফারেন্স করেছিল বিভিন্ন ইস্যু নিয়ে। তার সঙ্গে হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি, এই কেন্দ্রীয় এজেন্সিও কিন্তু একটা ইস্যু এই রাজ্যের ক্ষেত্রে। বারবার সিবিআই ইডি যেভাবে হানা দিচ্ছে তাদের তৃণমূল শাসক দল। 8ই এপ্রিল বাঁকুড়ায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আক্রমণ করেছিলেন দেখুন এই বিষয়টিকে। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায়? चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। आपका एक पॉकेट में ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। किसको धमकी दिलाया? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा, हमारा
के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? আর আমরা কি প্রশ্ন করেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল নেটওয়ার্ক 18 এক্সক্লুসিভ সাক্ষাৎকারে? ম্যাচ ফিক্সিং করছে বিজেপি। বিজেপি ইডি সিবিআই এবং ইভিএম ছাড়া জিততে পারবে না বিরোধীরা বলছে। তার উত্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন দেখুন। ऑपोजिशन की सारी पार्टीज, राहुल गांधी, कांग्रेस, सब ये कहते हैं कि मोदी जी ये जो है मैच फिक्सिंग कर रहे हैं इस चुनाव पर। उन्होंने कहा है कि ईडी, सीबीआई और ईवीएम के बिना आप चुनाव नहीं जीत सकते। क्या कहेंगे आप? ईवीएम का जवाब तो देश की सुप्रीम कोर्ट ने दे दिया है। और 2014 में इनके पास ईडी थी, इनके पास सीबीआई थी, तो हार क्यों गए भाई? मेरे होम मिनिस्टर तक को जेल में डाल दिया था, तो हार क्यों गए वो? अगर ईडी सीबीआई से चुनाव जीते जाते तो ईडी सीबीआई का काम तो इतने सालों तक कांग्रेस ने किया है, वो जीत जाते जी। और इतना बड़ा देश एक म्यूनसिपैलिटी का चुनाव फिक्स नहीं कर सकते भाई, जरा करके देखो। इंडिया अलायंस के लोग इतने निराश हो चुके हैं कि अभी उनको बहाने ढूंढना बहुत जरूरी बन गया है। এই প্রসঙ্গ নিয়েও জনতার প্রশ্নে আসবো, তবে তার আগে আমার সঙ্গে আছেন সিপিআইএম নেতা মধুজা সেন রায়। আসবো মধুজার কাছে, তবে তার আগে দর্শকদের প্রশ্ন, জনতার প্রশ্ন কার? তোমার। আমার প্রশ্ন বিজেপিকে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে ভোটে জেতা কি সম্ভব? দেখুন, কেন্দ্রীয় এজেন্সিকে আমরা ব্যবহার করি না। কেন্দ্রীয় এজেন্সির একটা কেস বলুন যে কেস আদালতে বিচারাধীন না হয়ে কেন্দ্রীয় এজেন্সি অ্যাক্ট করেছে। অরবিন্দ কেজরিওয়াল কোর্টে গেছেন, নিজের বক্তব্য রেখেছেন, কোর্ট থেকে রেমেডি পাননি। পশ্চিমবঙ্গে যারা যারা এফেক্টেড হয়েছেন তারা কোর্টে গেছেন, কোর্টে তার বক্তব্য রেখেছেন, কোর্ট বলেছে এদেরকে জেলের মধ্যে পুরে দাও। এখন যারা বেআইনি কাজ করছেন, যারা মানুষকে লুটছেন, তাদের বাইরে রাখা উচিত। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সারা পশ্চিমবাংলায় পুলিশ একের পর এক বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আর লেটেস্ট আজকে করেছে, প্রধানমন্ত্রী সভা করার পারমিশন চেয়েছেন, সেই পারমিশন পর্যন্ত বাতিল হয়ে গেছে। ওকে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কিভাবে আক্রমণ করলেন? 2014 সালে ইডি সিবিআই তো কংগ্রেসের হাতেই ছিল, তাহলে জিততে পারলো না কেন? না, তার কারণটা হচ্ছে আমরা সেইভাবে ব্যবহার করিনি। কিন্তু সমস্যাটা কি বলতো, ও মানে নরেন্দ্র মোদী একটা ইন্টারেস্টিং কথা বললেন, সেটা হচ্ছে যে মিউনিসিপ্যালিটির ভোটও ফিক্স করা যায় না। ওই যে বললাম রেট্রোগ্রেড অ্যামনেশিয়া, বেশি দূর যেতে হবে না। চণ্ডীগড় পুরসভার নির্বাচন আমরা দেখেছি, তাকে আলটিমেটলি সুপ্রিম কোর্ট বলেছে যে রিটার্নিং অফিসার ছিল, আপনি করলেন কি করে? আপনি গণতন্ত্রের নামে ধাপ্পা, যে আপ এবং কংগ্রেস মানে ভোটে জিতেছিল তাদেরকে হারিয়ে দিয়েছিল। অতএব ওই যে বললাম সিলেক্টিভ অ্যামনেশিয়া। এবার হচ্ছে কি আমি শঙ্কুকে একটা লাইন অ্যাড করতে, শঙ্কুর জন্য শঙ্কু আমার অত্যন্ত ভালো বন্ধু। শঙ্কুর জন্য শঙ্কু ঠিক বলেছে যে অপরাধীরা কেন বাইরে থাকবে? না, অপরাধীরা বাইরে থাকে না, অপরাধীরা বিজেপিতে যায়। অজিত পাওয়ারকে 70,000 কোটি টাকা আমি বলিনি, নরেন্দ্র মোদী বলেছিল 70,000 কোটি টাকার চোর, আমি বলিনি, নরেন্দ্র মোদী বলেছিল। আমি কৃষাণু মিত্রর কাছে জনতার প্রশ্ন আছে, সেটা নিয়ে আসবো ব্রেকের পর। তবে তার আগে মধুজাকে জিজ্ঞেস করবো, এই নরেন্দ্র মোদীর যে সাক্ষাৎকার তুমি দেখেছো নিশ্চয়ই, তাতে বলছেন উনি এত বড় একটা দেশের লোকসভা ভোট কখনো ওরকম ভাবে ইডি সিবিআই দিয়ে করা যায় না, ম্যাচ ফিক্সিং হয় না। সেটা যদি উনি বুঝে থাকেন খুবই ভালো কথা, কিন্তু আসলে ওরা এটাই করতে চাইছে, ওরা এটাই বারবার করতে চাইছে। ইডি সিবিআইকে যেভাবে ব্যবহার করছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রটা ছাড়া পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে ইডি সিবিআইকে কোর্ট না বললে ইডি সিবিআই নড়ে চড়ে এখানে বসে না। কিন্তু বাকি ক্ষেত্রগুলোতে গোটা ভারতবর্ষ জুড়ে এই যে ইডি রেড করা বলুন বা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের ওপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়, এই গোটা ঘটনাগুলো তো আছে সামনে। ফলে এটা তো শুধু লোকসভা ভোট কেন্দ্রিক নয়। তৃণমূল বলে যে এই রাজ্যে যখন ইডি সিবিআই হয় তখন তোমরা বিরোধিতা করো না, যেই অন্য রাজ্যে হয় বা কেরলে হয় তখন বিরোধিতা। না, আমি তো বললাম দুটোর মধ্যে তো একটা বেসিক পার্থক্য আছে। এই পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় এরকম হয়েছে দেখুন, মানে দেখাতে হবে এরকম একটা জায়গা যেখানে কোর্ট বলেছে, তারপরে হচ্ছে যে ইডি সিবিআই নড়ে চড়ে বসেছে প্রত্যেকটা পদক্ষেপ। এখানে আমরা দেখেছি তো ইডিকে কিভাবে, ইডির অফিসারকে কিভাবে কোর্টে ভর্ৎসিত হতে হয়েছে। এবার কৃষাণু মিত্র কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আসবো জনতার প্রশ্ন নিয়ে আসবো। জনতার দরবারে আরো আলোচনা রয়েছে, আরো বক্তব্য রয়েছে, বিস্ফোরক বক্তব্য রয়েছে, অমিত শাহ হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, আর আরো অন্যান্য বক্তব্য দেখাবো, প্যাকেজ দেখাবো ইন্টারেস্টিং। একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি জনতার দরবারে।